দলগুলোর কাছে জাতীয় সনদের খসড়া পাঠানো হচ্ছে কাল। ৩১ জুলাইয়ের মধ্যে আলোচনা শেষ করার আশা। ২০টি বিষয়ের মধ্যে 10টিতে একমত নেতারা। কোনোভাবেই হোক এই প্রক্রিয়াটা ৩১ জুলাইয়ের মধ্যে আমাদের সমাপ্ত করতে হবে। তারপরে জাতীয় সনদ স্বাক্ষরের জন্য হয়তো আমরা একটা অন্য দিন বরাদ্দ করতে পারি। বেশ কয়েকটি বিষয়ে আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পেরেছি। জুলাই সনদের দাবি আদায়ে ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়ার আহ্বান এনসিপির। রাষ্ট্র কাঠামো পরিবর্তনের উপলব্ধি থেকেই সচেতনভাবে এগুচ্ছে বিএনপি। ৩রা আগস্ট জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের দাবিতে আমরা জড়ো হচ্ছি শহীদ মিনারে। রাষ্ট্র কাঠামোর যে পরিবর্তন আনা দরকার সে ব্যাপারে আমরা অত্যন্ত সচেতনভাবে আমরা সামনের দিকে এগোচ্ছি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার জানাবো অন্যান্য শীর্ষ সংবাদ। বিমান দুর্ঘটনায় দগ্ধ আরও 2 জনকে ছাড়পত্র। এখনও সংকটাপন্ন 4 জন, 23 জনের উন্নতি। নিহত মাসুমাকে ভোলায় দাফন। কুমিল্লায় মাহতাবের সমাধিতে নৌবাহিনীর শ্রদ্ধা। একনেকে অনুমোদন পায়নি ৩৬ জুলাই আবাসন প্রকল্প। প্রস্তাবিত বরাদ্দ সমীক্ষা যাচাইয়ে অসঙ্গতি জানালেন উপদেষ্টা। অহেতুক খরচের বিআরটি প্রকল্প গলার কাটা। গুলশানে চাঁদাবাজির মামলায় 4 জন রিমান্ডে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র ছাড়া সব কমিটি স্থগিত ঘোষণা। সংগঠনের নামে অপকর্ম করলে আইনি ব্যবস্থার আহ্বান। এবং কানাডা, দুবাই, কাতারে সাবেক বিমান বাহিনী প্রধানের সম্পদের খোঁজ। দেশেও 5 কোটি টাকারও বেশি অবৈধ সম্পদের তথ্য দুদকে। রিমান্ডে জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান। যে কোনো মূল্যে ৩১ জুলাইয়ের মধ্যে মৌলিক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। আর আগামীকালের মধ্যে জাতীয় সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে, এমনটাই জানিয়েছেন কমিশন সহ সভাপতি। বলেছেন 20টি বিষয়ের মধ্যে 10টিতে একমত নেতারা। বৈঠকে স্বাধীন পুলিশ কমিশন গঠন ও প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর করায় একমত হলেও নিজেদের সুপারিশ তুলে ধরে বিএনপি, জামাত ও এনসিপি তাদের বক্তব্য তুলে ধরেছে। 3 দিন বিরতির পর রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের 19তম দিনে আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বৈঠকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ প্রস্তাব, পুলিশ কমিশন ও প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে রাত 8টা পর্যন্ত চলে আলোচনা। স্বাধীন পুলিশ কমিশন গঠন ও প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর করায় একমত হলেও নিজেদের সুপারিশ তুলে ধরেন বিএনপি, জামায়াত ও এনসিপি। বেশ কয়েকটি বিষয়ে আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পেরেছি। তাদের কার্যপরিধি কি হবে, দায়িত্ব কি হবে, কিভাবে সেই ফাংশনগুলো ডিসচার্জ করবে, তদন্ত কিভাবে হবে ইত্যাদি বিষয়গুলো আইনে নির্ধারিত হবে এবং তখন যেন তাদের প্রস্তাবিত এই বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়। স্বাধীন পুলিশ কমিশনের বিষয়ে আজকে যত লম্বা আলোচনা হয়েছে, বেশিরভাগ সময় গিয়েছে প্রস্তাবটা ছিল অপূর্ণাঙ্গ, ইনকমপ্লিট। পরে একটা কম্প্রিহেন্সিভ প্রস্তাব সবার সাজেশন ইনক্লুড করে করেছে। দল, গোষ্ঠী বা কোনো কর্তৃপক্ষ কারো চাপে পরে যদি আইনানুগ সিদ্ধান্তের বাইরে গিয়ে পুলিশকে কোনো কাজ করতে হয়, সেক্ষেত্রে যাদের উপরে এই চাপটা প্রয়োগ করা হলো, সেই পুলিশ বাহিনীর সদস্যরাও তারাও কিন্তু এই কমিশনের কাছে এসে অভিযোগ করতে পারবেন। তবে রাষ্ট্র পরিচালনার 4 মূলনীতি ও সংসদে সংরক্ষিত নারী আসনের বিষয়ে পক্ষে বিপক্ষে মত দেয় রাজনৈতিক দলগুলো। পিআর পদ্ধতি হচ্ছে আগামীতে কালোবাজারি, হানাহানি, মারামারি, দুর্নীতিবাজদের জন্য একটা মোক্ষম হাতিয়ার। এটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য আমরা সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি আবারও চাই। এই ধরনের মূলনীতি প্রশ্নে ঐক্যমত্য হওয়া সম্ভব না, কারণ এই ব্যাপারে ডিসিশন নেবে জনগণ। আগামী ফেব্রুয়ারির এই জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলগুলো তার মনোনয়নের কমপক্ষে 15% প্রত্যক্ষভাবে নারীদেরকে আসনে মনোনয়ন দিতে পারে কিনা। 19তম দিনের আলোচনা শেষে কথা বলেন কমিশন সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। জানান 4টি বিষয়ে আলোচনার মধ্যে 2 বিষয়ে একমত হয়েছে সবাই। যে কোনো মূল্যে 31 জুলাইয়ের মধ্যে মৌলিক সংস্কারের বিষয়ে সংলাপ শেষ করতে চায় ঐকমত্য কমিশন। আজকের দিনে যে 2টো বিষয়ে ঐকমত্য হয়েছে সেটাকে আমি বড় ধরনের অগ্রগতি মনে করি। গত কয়েকদিনের যে ধরনের অগ্রগতি হয়েছে তা যদি অব্যাহত থাকে তাহলে আমরা অবশ্যই 31 জুলাইয়ের মধ্যে এই আলোচনা সমাপ্ত করে একটা পরিপূর্ণ সনদ তৈরি করে অগাস্টের প্রথম সপ্তাহে তা স্বাক্ষর করার ব্যবস্থা করতে পারব। সংলাপের 20তম দিনে সোমবার রাষ্ট্রপতির ক্ষমতা ও সংরক্ষিত নারী আসনের বিষয়ে আলোচনা হবে। নারীদের
প্রতিনিধিত্বের ব্যাপারটা নিশ্চিত করতে চাচ্ছেন। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্র কাঠামো পরিবর্তনের প্রয়োজনীয়তা থেকেই বিএনপি সচেতনভাবে এগুচ্ছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে মহাখালীর ব্র্যাক সেন্টারে এক সেমিনারে কথা বলেছেন তিনি। সংস্কারের প্রয়োজনীয়তা উপলব্ধি করেই ৩১ দফা প্রণয়নের কথা জানিয়েছেন মির্জা ফখরুল। এদিকে ডিআরইউতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যাদের নির্বাচন ভীতি রয়েছে তাদের ভোটে অংশগ্রহণ থেকে বিরত থাকা উচিত। রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনারের আয়োজন করে দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি, যাতে অংশ নেন বিশেষজ্ঞ এবং রাজনীতিবিদরা। আলোচনা করেন উন্নয়ন প্রকল্প ও প্রাকৃতিক বিপর্যয় নিয়ে। নানান মাত্রা রূপ লাভ করছে। যাতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের চাওয়ার প্রতি শ্রদ্ধাশীল বিএনপি রাষ্ট্র কাঠামোর পরিবর্তন আনার জন্য সচেতনভাবে বিএনপি এগোচ্ছে বলে জানান মির্জা ফখরুল। রাজনৈতিক দল হিসেবে আমরা অত্যন্ত সচেতন যে জনগণের যেটা প্রয়োজন এবং কালের যুগের সঙ্গে সঙ্গে যে পরিবর্তনগুলো আনা দরকার, রাষ্ট্র কাঠামোর যে পরিবর্তন আনা দরকার, সে ব্যাপারে আমরা অত্যন্ত সচেতনভাবে আমরা সামনের দিকে এগোচ্ছি। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি যাদের নির্বাচন ভীতি রয়েছে তাদের ভোটে অংশগ্রহণ না করার পরামর্শ দেন। আপনাকে রাজনৈতিক দল বলবেন, আবার নির্বাচনে যাবেন না, জনগণের ভোটাধিকারকে আপনি বাধাগ্রস্ত করবেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে আপনি বাধাগ্রস্ত করবেন, সেটা তো গ্রহণযোগ্য হতে পারে। এদিন সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে ২০২৪ সালের আয় ব্যয়ের হিসাব দাখিল করে বিএনপি। ইসি সচিবের কাছে বার্ষিক আয় ব্যয়ের হিসাব সংক্রান্ত অডিট রিপোর্ট তুলে দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিপোর্ট অনুযায়ী অভ্যুত্থানের বছর দলটির আয় ১৫,৬৫,৯৪,৮৪২ টাকা, যার মধ্যে দলটি ব্যয় করেছে ৪,৮০,০৪,৮২০ টাকা। এ ব্যাপারে রিজভী আহমেদ জানান, সদস্য নবায়নের কারণে দলের আয় বৃদ্ধি পেয়েছে। জাতীয় নির্বাহী কমিটির মাসিক চাঁদা, বই পুস্তক বিক্রয়, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান হতে অনুদান, এটা হচ্ছে আমাদের সোর্স। এ সময় তিনি অভিযোগ করেন, যারা গণতন্ত্রকে ধ্বংস করেছিল তারা নির্বাচন বানচালে চক্রান্ত করছে, যেগুলো অন্তর্বর্তী সরকারকে মোকাবিলার আহ্বান জানান রিজভী। তারা তাদের স্বাধীনতাকে ভুলে গিয়ে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদের দাবিতে আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, মুজিববাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে নতুন সংবিধান প্রয়োজন। নেত্রকোনায় পদযাত্রা কর্মসূচিতে এই বক্তব্য রাখেন তিনি। এরপর শেরপুরে পথসভায় দ্রুত সংস্কারের মাধ্যমে প্রধানমন্ত্রী কেন্দ্রিক ক্ষমতায়ন বন্ধ করে ক্ষমতার বন্টন এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের তাগিদ দিয়েছেন তিনি। লক্ষ্য তৃণমূল পর্যায়ে শক্তিশালী নেতৃত্ব গঠন। জেলায় জেলায় ছুটে বেড়াচ্ছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। রোববার দেশ গড়তে জুলাই পদযাত্রার ২৭তম দিনের কর্মসূচি শুরু হয় নেত্রকোনায়। দুপুরে পুরাতন কালেক্টরেট মাঠে পথসভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, যারা ফ্যাসিস্ট হয়ে ক্ষমতার কাঠামোতে থাকতে চায় তারা নির্বাচনে পিআর পদ্ধতি চায় না। জুলাই সনদের দাবিতে আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়ার আহ্বান জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। পাওয়ার ব্যালেন্সের চেক করার জন্য পিআর পদ্ধতিতে উচ্চ কক্ষের নির্বাচন চেয়েছি, কিন্তু যারা ফ্যাসিস্ট ক্ষমতার কাঠামোতে থাকতে চায় তারা এই বিষয়ে জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। ৩রা আগস্ট জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের দাবিতে আমরা জড়ো হচ্ছি শহীদ মিনারে। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। বিকেলে পদযাত্রা পৌঁছায় শেরপুরে। সেখানে পথসভায় দলের যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, বাংলাদেশের রাজনীতিকে দিল্লির নিয়ন্ত্রণ মুক্ত করতে হবে। আর নাহিদ ইসলাম দ্রুত সংস্কারের মাধ্যমে প্রধানমন্ত্রী কেন্দ্রিক ক্ষমতায়ন না করে ক্ষমতা বন্টন ও পিআর পদ্ধতিতে নির্বাচনের তাগিদ দেন। বাংলাদেশকে আধিপত্যবাদ বিরোধী এই সংগ্রামে সকলকে আসতে হবে। এই দিল্লি থেকে বাংলাদেশের রাজনীতিকে মুক্ত করতে হবে। এক ব্যক্তি কেন্দ্রিক রাষ্ট্র রাখা যাবে না। একটা রাষ্ট্রে শুধু প্রধানমন্ত্রীর কাছেই ক্ষমতা, সেই রাষ্ট্র আমরা পরিবর্তন চাই। দেশ গড়তে এনসিপির জুলাই পদযাত্রা সোমবার জামালপুর ও ময়মনসিংহ জেলায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভারত সরকারকে স্পষ্টভাবে বলেছি,
যে সীমান্তে কোনো হত্যাকাণ্ড আমরা মেনে নিব না। ওবায়দুল হক, সময় সংবাদ। বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরকে ইঙ্গিত করে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে নেত্রকোনা জেলার বিএনপি ও অঙ্গ সংগঠন। রাত ৮টায় জেলা শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা এনসিপি নেতার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। নেত্রকোনা এনসিপির জুলাই পদযাত্রার পথসভায় দেয়া বক্তব্যে 10 ট্রাক অস্ত্রের চালানের বিষয়ে লুৎফুজ্জামান বাবরকে ইঙ্গিত করে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, অস্ত্র হ্যান্ডেল করতে না পারলে তিনি অস্ত্র এনেছিলেন কেন? গুলশানের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিয়াদ সহ 4 জনকে 7 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। এদিকে সংগঠনের নাম ব্যবহার করে অনৈতিক কাজ বন্ধে কেন্দ্র ছাড়া সারা দেশের সব কমিটি স্থগিত ঘোষণা করেছেন কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ। সংগঠনের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ব্যবস্থা নেওয়ারও আহ্বান তার। গ্রেফতারের হুমকি দিয়ে গেল 17 ও 19 জুলাই গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের কাছে 2 দফায় 90 লাখ টাকা দাবি। পুলিশের সহায়তায় শনিবার রাতে চাঁদাবাজির সময় হাতে নাতে গ্রেফতার করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিয়াদ সহ 5 জনকে। রোববার দুপুরে তাদের আদালতে তোলার সময় বিক্ষুব্ধ আইনজীবীরা চাঁদাবাজির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। তোপের মুখে পড়েন আসামিরা। পরে শুনানি শেষে 4 জনের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করে ঢাকার সিএমএম আদালত। গ্রেফতার আমিনুল ইসলাম অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে কারাগারে আটক রাখার আদেশ দেন। এই ঘটনার সাথে কারা সম্পৃক্ত, কারা মাস্টার মাইন্ড এবং এই চাঁদা কার কাছে যায়, তারা ছোট মানুষ, তারা অনেক ছোট মানুষ, তাদের এত টাকার কেন প্রয়োজন সেটা আমাদের বোধগম্য নয়। তখন মাননীয় আদালত তাদের 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। এ ঘটনায় শনিবার 5 জনকে বহিষ্কার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি। রোববার সন্ধ্যায় শাহবাগে জরুরি সংবাদ সম্মেলন ডেকে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারা দেশের সব কমিটি স্থগিতের ঘোষণা দেন সভাপতি রিফাত রশিদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আজকে থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হলো। রাজনৈতিক দলের ছত্রছায়ায় অনেকেই অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে অভিযোগ করে রিফাত রশিদ বলেন, সংগঠনের নাম ব্যবহার করে অপরাধ ঠেকাতে সব কমিটি স্থগিতের এই সিদ্ধান্ত। যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে থেকে জুলাই গণ অভ্যুত্থানের ঢাল হয়ে জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট ধারক ও বাহক হিসেবে থাকার জন্য, এই গণ অভ্যুত্থানের ব্যানারকে বাঁচিয়ে রাখার জন্য, প্ল্যাটফর্মের সাথে কাজ করার জন্য যারা প্রস্তুত রয়েছেন, তাদেরকে আমরা একটা কথা বলতে চাই, এখান থেকে কোনো প্রকার আপনি আর্থিক কোনো ধরনের সুবিধা বা কোনো ধরনের ক্ষমতার অপব্যবহার সুবিধা পাবেন না। সংগঠনের ব্যানার ব্যবহার করে কেউ অপকর্ম করলে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ার আহ্বান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। আপনারা আমাদেরকেও জানাবেন, আমরাও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। একনেকে অনুমোদন পায়নি 36 জুলাই আবাসন প্রকল্প। প্রস্তাবিত বরাদ্দ আর সমীক্ষা যাচাইয়ে অসঙ্গতি থাকায় এই প্রকল্প বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর স্থায়ী বসবাসের জন্য 804টি ফ্ল্যাট নির্মাণের প্রকল্প নিয়েছিল জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। প্রকল্পটি অনুমোদনের জন্য 2025-26 অর্থ বছরের প্রথম একনেক সভায় উপস্থাপন করা হয়, কিন্তু প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়নি সভায়। রোববার একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা জানান, 36 জুলাই আবাসন প্রকল্পে প্রস্তাবিত বরাদ্দ নিয়ে সংশয় রয়েছে। পরিকল্পনা মাফিক প্রকল্প প্রস্তাবে ব্যয় পরিমাপ করতে একাধিক মন্ত্রণালয়কে সমন্বয়ে নির্দেশ দেওয়া হয়েছে। এখন গ্রহণ করিনি, তার কারণ আমরা এটার কাগজপত্রগুলো দেখে আমাদের মনে হয়েছে এটার যথাযথভাবে এটার খরচের মূল্যায়ন হওয়া উচিত টেন্ডারে যাওয়ার আগে। এ সময় পরিকল্পনা উপদেষ্টা বলেন, অপরিকল্পিত নকশা আর অহেতুক খরচে নির্মাণাধীন গাজীপুর এয়ারপোর্ট বিআরটি লাইন দানবীয় প্রকল্পে পরিণত হয়েছে। এই প্রকল্পের নকশাকারক, সমীক্ষা ও সম্ভাব্যতা যাচাইকারী ও বিদেশি পরামর্শকদেরও জবাবদিহিতার আওতায় আনা হবে। এই ধরনের র্যাপিড বাস ট্রানজিটের চাহিদা কী হবে, আসলে মূল নকশা কারা করেছে এবং এর সম্ভাব্যতা যাচাই কিভাবে হয়েছে, কারণ এত অদ্ভুত একটা প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করতে গেলে এটার যে চাহিদা হবে কিনা
কারা এতে চড়বে? অন্তর্বর্তী সরকারের ১২তম একনেক সভায় ৮,১৪৯ কোটি টাকা ব্যয়ে ১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধ ৩৪ জন কাতরাচ্ছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটে। সংকটাপন্ন ৪ জন আছেন আইসিইউতে, তবে দগ্ধ ২১ জনের অবস্থার উন্নতি হয়েছে। দুপুরে বার্ন ইনস্টিটিউটে পরিচালক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন। শারীরিক অবস্থার উন্নতি হলেও আগামী সপ্তাহে পর্যায়ক্রমে কয়েকজনকে ছাড়পত্র দেওয়া হতে পারে বলে এ সময় ব্রিফিংয়ে তিনি জানান। একসময় হাজারো স্বপ্ন হাতছানি দিত যে ক্ষুদে শিক্ষার্থীদের, আজ তাদের সব স্বপ্ন যেন ফিকে হয়ে গেছে। এখন শুধু স্বাভাবিকভাবে বাঁচার আকুতি। নিজের মেয়েকে ধরবো সেটাও নিজের কাছেই ভয় করতেছিল যে কোথায় ধরবো, ব্যথা পাবে কোথায়। আমার এই পাশে আয়মান, এই পাশে তাসমিয়া, দুইজনকে গাল দিয়ে ফু দিছি, যে বলে বাবা একটু বাতাস দেও, ও বলে আঙ্কেল একটু বাতাস দেও। ২১ জুলাই রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে এখনও অনেকেই কাতরাচ্ছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। ভর্তি রোগীদের বিষয়ে করণীয় নির্ধারণে রবিবার সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বৈঠক করেন বাংলাদেশ, চীন, ভারত ও সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড সদস্যরা। পরে ব্রিফিংয়ে পরিচালক জানান, উদ্ধারকারী কাজী আমজাদ এবং কলেজের স্টাফ সবুজাকে রিলিজ দেওয়া হয়েছে। এখনো ভর্তি আছেন ৩৪ জন, আর সংকটাপন্ন ৪ জনকে রাখা হয়েছে আইসিইউতে। যে রোগীগুলো একটু ক্রিটিক্যাল এবং সিভিয়ার, তাদের ব্যাপারে আমরা আরও ক্লোজ ডোর ব্রিফিং করছি এবং প্রতি মুহূর্তেই নতুন করে আমাদের মন্ত্রণালয় থেকে আরও কিছু হয়তো ডিসিশন আসবে। যারা চলে যাচ্ছে তাদের ব্যাপারে আরও ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নতুন করে নেওয়ার ব্যাপারেও আমাদের সিদ্ধান্ত আসছে। এখন পর্যন্ত কেউ বিদেশে নেওয়ার ব্যাপারে কোনো কথা বলেননি। ইনস্টিটিউট থেকে জানানো হয়, অবস্থার উন্নতি সাপেক্ষে পর্যায়ক্রমে আরও কয়েকজনকে ছাড়পত্র দেওয়া হবে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নানের সময়কার প্রাতিষ্ঠানিক দুর্নীতির একাধিক অনুসন্ধান করছে দুদক। এদিন হান্নান দম্পতির বিরুদ্ধে ৫ কোটি টাকার অবৈধ সম্পদ এবং ৩ দেশ থেকে অর্থ পাচারের অভিযোগে মামলা করেছে দুদক। শেখ আব্দুল হান্নান ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিমান বাহিনীর প্রধানের দায়িত্ব পালন করেন। দুদকের অভিযোগ, দায়িত্ব পালনকালে বাহিনীর মোট বাজেটের ২৫% অনিয়মের মাধ্যমে অন্তত ৩,০০০ কোটি টাকা আত্মসাৎ করেন তিনি। দুদক বলছে, তাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে শেখ আব্দুল হান্নান দম্পতি কানাডা, দুবাই ও কাতারে সম্পদ গড়েছেন। দেশে পাওয়া গেছে ৫ কোটি টাকার বেশি অবৈধ সম্পদের তথ্য। কাতার, দুবাই সহ বিভিন্ন দেশে ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য সম্পদ অর্জন এবং কানাডায় তার পোষ্যদের নামে বিপুল সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। দুদক মহাপরিচালক জানান, সাবেক এই বিমান বাহিনী প্রধানের সময়কার প্রাতিষ্ঠানিক দুর্নীতির খোঁজেও একাধিক টিম কাজ করছে। এই বিষয়ে আমাদের একাধিক টিম কাজ করছেন। আরও অনেকগুলো অভিযোগ নিয়ে যথাসময়ে আমরা আপনাদেরকে সেগুলোর অনুসন্ধান কাজ সম্পন্ন হলে আপনাদেরকে জানাতে পারবো। এদিন ঋণের নামে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাতকে ২ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কারাগারে যারা আটক থাকেন তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াটা সম্পন্ন করতে হয়। সুতরাং রিমান্ডে আনলে আদালতের অনুমোদন ক্রমে আনা হয়। এদিকে নিয়োগে দুর্নীতির অভিযোগে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শহীদুর রহমান খান সহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। মার্কিন শুল্ক ইস্যুতে বৈঠকে অংশ নিতে কাল বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে প্রতিনিধি দল যাচ্ছে যুক্তরাষ্ট্রে। এবারের আলোচনায় শুল্ক হার ভারত ও ভিয়েতনামের চেয়েও কমবে বলে আশা বাণিজ্য সচিবের। দুপুরে সচিবালয় ব্রিফিংয়ে তিনি এই আশ্বাসের কথা জানান। 29-30 তারিখে আমাদের ওয়াশিংটনে বৈঠক হবে। তারা আমাদের পজিশনগুলোকে অ্যাপ্রিসিয়েট করেছে। আমরা 25টি বোয়িংয়ের জন্য অর্ডার দিয়েছি, 2-1 বছরের মধ্যে কিছু পাবো। গম ক্রয়ের জন্য তাদের সাথে চুক্তি করেছি। তুলা কেনার প্রসঙ্গ আগেই প্রায় চূড়ান্ত করেছি। একটু বর্ধিত হারে ক্রয় করলে আমাদের বাণিজ্য ঘাটতি কমতে পারে। কক্সবাজার উপকূলে 3 নম্বর সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হলেও
এখনও উত্তাল সাগর। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে 3 থেকে 4 ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে। জোয়ারে ঢেউয়ের আঘাতে কক্সবাজার সমুদ্র সৈকতের শতাধিক ঝাউ গাছ উপড়ে পড়েছে। বালিয়াড়ির ভাঙন আরও তীব্র হয়েছে। এরই মধ্যে মেরিন ড্রাইভের 3টি অংশে দেখা দিয়েছে ভাঙন। এদিকে সাগর উত্তাল থাকায় প্লাবিত হয়েছে সেন্ট মার্টিনের নিম্নাঞ্চল। টেকনাফ সেন্ট মার্টিন রুটে বন্ধ রয়েছে নৌযান চলাচল। খুলনায় প্রায় অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক বিভাগ। সকালে শহরের প্রবেশদ্বার গল্লামারি এলাকায় এই অভিযান চালানো হয়। এখনও পর্যন্ত নির্মাণাধীন সেতুর 2 পাশে অবৈধভাবে গড়ে ওঠা অন্তত 48 থেকে 50টি স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। পর্যায়ক্রমে 1.2 কিলোমিটার সড়কটিতে থাকা বাকি 122টি স্থাপনাও সরানো হবে বলে জানায় সড়ক বিভাগ। সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে বাতিল করে বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি গঠনের দাবি জানিয়েছে ময়মনসিংহ, ফরিদপুর ও সিলেটের ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা বলেছেন, অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটের অধীনস্থতা থেকে ইঞ্জিনিয়ারিং কলেজগুলোকে বাদ দিতে হবে। এ সময় পরীক্ষায় বিলম্ব, শিক্ষক স্বল্পতা সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে গবেষণাগারের যন্ত্রপাতি বৃদ্ধি, গবেষণা খাতে বাজেট বরাদ্দ সহ কলেজগুলোর অবকাঠামোগত উন্নয়নের দাবি জানান তারা। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্য থেকে 6 জন প্রতিনিধি শিক্ষা উপদেষ্টার কাছে সাক্ষাৎ করতে সচিবালয়ে যান। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।